দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব ইম্পোর্টের বকেয়া পেমেন্ট ব্যাংকগুলো করতে পারছে না, বেশ কিছু ব্যাংক করতে পারছে না, বিশেষ করে টেক্সটাইল মিলার যারা গার্মেন্টসের ফিনিশড গুডসের জন্য যারা র ম্যাটেরিয়াল সাপ্লাই করে থাকে সেটার অ্যাগেনস্টে তারা সেই সাপ্লাইয়ের জন্য তারা যে এলসি খুলে থাকে সেটাকে আমরা লোকাল এলসি বলি বা ব্যাক টু ব্যাক এলসি বলি। তো সেই সাপ্লায়াররা প্রোডাক্ট সাপ্লাই করার পরেও ব্যাংক থেকে তারা তাদের বিল অ্যাকসেপ্ট করার পরে, অর্থাৎ তারা যে সাপ্লাই করেছে সেটার যে ডকুমেন্ট সেটা যখন ব্যাংক অ্যাপ্রুভ করে, যেই ব্যাংকে তাদের এলসিটা করা হয়েছে, তার মানে ওই ব্যাংক সকল ইনকোয়ারি করার পর সেই বিলটি অ্যাকসেপ্ট করে। তো তার মানে এই প্রোডাক্টটি সরবরাহ করা হয়েছে সমস্ত প্রপার ওয়েতে, তারা এখন পেমেন্টটা পাবে। এই ব্যাংক সেই পেমেন্টটা দিতে বাধ্য, কিন্তু ব্যাংক সেই পেমেন্টগুলো করছে না বিভিন্ন কারণে। কোথাও আমরা দেখছি যে বিশেষ করে ট্রাবল ব্যাংক যেগুলো লিকুইডিটি ক্রাইসিসে আছে, করাপশনের কারণে যারা অলরেডি মার্জ হয়েছে, এই সব ব্যাংকে বিশেষ করে 15টা ব্যাংকের মধ্যে এই ক্রাইসিসটা বেশি এবং এটা প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা এই প্রসেসে আটকে আছে। এর ফলে আমরা দেখছি যে টেক্সটাইল মিলাররা তারা অনেক বেশি সাফার করছে, তাদের ব্যবসার অপারেশন ব্যাহত হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আজকে আমরা তুলে এনেছি। আমার সাথে আরেকজন আছেন সাংবাদিক রিয়াদ হোসাইন, আমরা দুজন মিলে দুটো পার্ট আসলে ব্যাখ্যা করব। আমি যদি ব্যাংকের এই পার্টে যাই, যে প্রথমে যদি এই যে লোকাল এলসি যেটি বলছি, যখন একজন গার্মেন্ট ওনার তার একটি মাস্টার এলসি পান, একটি অর্ডার পান, সেটি কিন্তু পরে কোলাটেরাল হিসেবে ব্যবহার করে উনি ব্যাক টু ব্যাক এলসি যেটাকে আমরা বলছি, যেটি তারা আবার যেই মাস্টার এলসিটা করা হয় সেটি কিন্তু ফরেন এলসি, ফরেন ব্যাংকের সঙ্গে এলসি করা হয়। এইটার পেছনে আবার সেকেন্ড এলসি যেটি করা হয় ব্যাক টু ব্যাক এলসি, সেটি লোকাল ব্যাংক এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের এলসি করা হয়। সেটি আসলে লোকাল যে সাপ্লায়ার যারা র ম্যাটেরিয়াল সাপ্লাই দেবে, সুতা, কটন এবং অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো যে সাপ্লাই দিয়ে থাকে, সেটি তো লোকালি যারা ম্যানুফ্যাকচার করে তাদের কাছ থেকে নিয়ে থাকে ওই গার্মেন্টস যিনি এক্সপোর্ট করবেন। তো এটা আমরা দেখতে পাই যে বাংলাদেশে একটি গত 5-6 বছর ধরেই একটি প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী, ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন অনুযায়ী, লোকাল এবং ফরেন এলসি এই দুটো ক্ষেত্রেই যখন কোনো বিল অ্যাকসেপ্ট করবে কোনো ব্যাংক কোনো সাপ্লাইয়ের কাছ থেকে বা বায়ারের কাছ থেকে, বিল অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা সরবরাহ করা হয়েছে, তার মানে ওই ব্যাংক এখন পেমেন্ট করতে বাধ্য। তো এই ক্ষেত্রে যদি ব্যাংক পেমেন্ট না করে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের এডি লাইসেন্স, অর্থাৎ অথরাইজ ডিলার লাইসেন্স, যেই লাইসেন্স, এডি লাইসেন্স বলতে যারা এই ফরেন এক্সচেঞ্জ বিজনেসগুলো করা লাইসেন্স প্রাপ্ত, তাদের সেই ব্রাঞ্চের লাইসেন্স কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এটি খুবই একটি গ্রস ভায়োলেশন। তো আমরা দেখতে পেলাম যে ইন্ডাস্ট্রিতে আমাদের ব্যাংকাররা যেটি জানালো যে ফরেন যেই এলসিগুলো, অর্থাৎ ফরেন ব্যাংকের সঙ্গে যে এলসিগুলো হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো পেমেন্ট ডিলে হয় না। যখনই গুডস সাপ্লাই করা হয় এরপরই কিন্তু সেই পেমেন্টটা দিয়ে থাকে। কোনো কারণে ব্যাংক যদি পেমেন্ট ডিলে করে, বাংলাদেশ ব্যাংক যেটি করে যে ইমিডিয়েটলি সেই যখন ম্যাচুরিটি হয়ে যায়, অর্থাৎ 120 দিন সাধারণত এটির একটি টাইমলাইন থাকে, এটার পরে যখন এটি ওভারডিউ হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক সরাসরি ইন্টারভেন করে। ওই আমাদের যে লোকাল ব্যাংক, তার যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্ট মেনটেন করা থাকে, সেখান থেকে টাকাটা কেটে ওই ফরেন ব্যাংকের পেমেন্ট ক্লিয়ার করে, যাতে করে আমাদের বাইরে আমাদের ব্যাংকগুলোর রেপুটেশন লস না হয়। এটি একটি ব্যাপার। কিন্তু লোকাল এলসির ক্ষেত্রেও কিন্তু একই ধরনের নির্দেশনা রয়েছে, বাট লোকাল এলসির ক্ষেত্রেও কিন্তু যখন ব্যাংকগুলো পেমেন্ট করছে না, তখন বাংলাদেশ ব্যাংকের খুব কম ইন্টারভেনশন আমরা দেখতে পাই, যে কারণে এই প্র্যাকটিসটা গত 5-6 বছর ধরে চলার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা এখানে আটকে আছে। এবং অনেক ইন্ডাস্ট্রি মিলাররা তারা সাফার করছে, যেখানে 120 দিনের মধ্যে এই পেমেন্টটা করার কথা, যখন আপনার অ্যাকসেপ্টেড বিল আপনি
একজন বিল অ্যাকসেপ্ট করবেন তার 120 দিনের মধ্যে। সেখানে আমরা অনেক বিল পেয়েছি এরকম অ্যাকসেপ্টেড বিল, বাট 5 থেকে 10 বছর পর্যন্ত এরকম কেস আছে যে পেমেন্ট করছে না। এই জন্য আমরা অনেক ব্যাংককে দেখতে পাচ্ছি যে এই যেই ব্যাংকগুলো ভালনারেবল ব্যাংকগুলো যারা পেমেন্ট করছে না সেই ব্যাংকগুলোর অ্যাগেনস্টে লিগাল অ্যাকশন নেয়ার প্রসেস শুরু করেছে। কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশনটা খুব জরুরি বলে তারা মনে করেন। তো আমরা এবার রিয়াদ হুসাইনের কাছে শুনবো যে আমাদের এই টেক্সটাইল মিলাররা কিভাবে সাফার করছেন, কেন তাদের লস হচ্ছে এই ধরনের ব্যাংক যখন তার ইম্পোর্ট পেমেন্টটা করছে না। তো রিয়াদ, আপনাকে ধন্যবাদ। আপনি যদি একটু আপনার পার্টটা বলেন যে আসলে কিভাবে তারা সাফার করছে। ধন্যবাদ আলো আপা। আপনি আপনার আলোচনায় বেশ কিছু বিষয় অলরেডি উঠে এসেছে। যেটা গুরুত্বপূর্ণ যে লোকাল এলসি, আপনি যেটা বলেছেন একটু আগে, যে ইন্টারন্যাশনাল ও গ্লোবাল অন্য ব্যাংকের সঙ্গে যখন তার এলসি হয়, ব্যাক টু ব্যাক এলসি, সেটাকে কিন্তু ঠিক টাইমেই পরিশোধ করে দিচ্ছে। লোকালদের টাকাটা পরিশোধ করে দিচ্ছে না, যেটা আপনি বললেন 3 থেকে 4 হাজার কোটি টাকা হয়ে গেছে। আমাদের লোকাল যে টেক্সটাইল মিল মালিকরা, টেক্সটাইল বলতে তারা মূলত সাপ্লাই করে সুতা অথবা ফ্যাব্রিক। এইটা যেটা আপনি বললেন যে যখন সে মাস্টার এলসি পায়, মাস্টার এলসির এগেনস্টে আবার বাকিতে কেনার জন্য এই ব্যাক টু ব্যাক এলসি বা লোকাল এলসিটা হয়। এখন 120 দিনের মধ্যে পাওয়ার কথা। এই 120 দিন যাওয়ার আগেও কিন্তু কিছু সময় যায়। সেটা হচ্ছে প্রথমে যে যার কাছে আমি সাপ্লাই করলাম, যিনি টেক্সটাইল মিল মালিক, উনি যদি কোনো গার্মেন্ট মালিকের কাছে সাপ্লাই করেন, তার কাছ থেকে একটা অ্যাকসেপ্টেন্স লাগে, অর্থাৎ উনি ঠিকঠাক পণ্য পেয়েছে সেরকম একটি সার্টিফিকেট কাইন্ড অফ উনি দেন। দিলে আরও কিছু পেপার সহ টেক্সটাইল মিল মালিকরা ব্যাংকে জমা দেয়। ব্যাংকে জমা দিলে সেখানে যদি আরও কোনো ব্যাংক খুঁজে বের করার চেষ্টা করে, যদি সেটা পায়, সেই জন্য আরও কিছু সময় যায়। এই প্রসেসের মধ্যে দুনিয়াব্যাপী কোথাও কিন্তু আপনি খেয়াল করবেন, যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো পণ্য সাপ্লাই করা হয়, বাংলাদেশে যিনি এলসি করলেন, যখন ওই ইন্ডিয়ার বন্দরে পণ্যটা পৌঁছানো হয় তখনই কিন্তু এখানকার ব্যাংক সেই টাকা ক্লিয়ার করে দিচ্ছে। অথচ এখানে এসে যিনি কিনলেন ওনার কাছ থেকে একটা অ্যাকসেপ্টেন্স লাগবে, ব্যাংকে যাওয়ার পর সেখানে আবার প্রসেস, এর পরে 120 দিনের যে সময়টা আমরা বললাম, আপনি বললেন যে কাউন্ট হয়। এখন দেখা যাচ্ছে কেউ 120 দিনের জায়গায় 300 দিন হয়ে গেছে, 400 দিন, 500 দিন, ইভেন 3000 দিন। আমরা এমনও দেখছি যে 4 বছর 5 বছরও হয়ে গেছে, টাকা পাচ্ছেন না কেউ কেউ। তো এখানে দুইটা কারণ হয়। যেমন আমরা একটা ফ্যাক্টরি সম্পর্কে জানি, বাংলাদেশে একটা বড় গার্মেন্ট ফ্যাক্টরি ছিল, সেটি অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তো এরকম ক্ষেত্রেও বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো দেরি, কিন্তু এই দেরিতে হওয়ার কথা না, কারণ ব্যাংক তো এই টাকা পরিশোধ করার কথা। এই যে রিস্ক, কোনো প্রতিষ্ঠান টাকা দিতে পারবে না, সেই জন্যই তো ব্যাংক আলাদা একটা চার্জ নেয়, আপনার যে এলসি চার্জ নিচ্ছে, তো সেটি পাচ্ছে না। এখন না পাওয়াতে যে সমস্যাটা আমাদের ইন্ডাস্ট্রি মালিকদের হচ্ছে, তারা সময় মতো, কারণ ওই ব্যাংকেরও তো আবার লোন আছে, যিনি এই ফ্যাক্টরিটা চালান, ওই ফ্যাক্টরি মালিকের তো আবার তার নিজস্ব এই প্রোডাক্টগুলো যে সে সাপ্লাই করে সেগুলো তো সে লোন নিয়ে সাপ্লাই করেছে। টেক্সটাইল আপনি জানেন, টেক্সটাইল কিন্তু বড় ইনভেস্টমেন্টের মিল ফ্যাক্টরি, তো সেখানে তাদেরও লোন আছে। এখন উনি যখন কোনো ব্যাংকের কাছে, ইন্টারেস্টিংলি দেখেন, উনি যখন ব্যাংকের কাছে, একই ব্যাংকের কাছে, একই টেক্সটাইল মিল মালিক, ওনার অ্যাকাউন্ট আছে, মানে উনি ওই ব্যাংক থেকে লোন নিয়েছেন, ওনার কাছ থেকে ইন্টারেস্ট কাটতেছে, অথচ ওই ব্যাংকেরই আরেকটা শাখা ওনার এই যে টাকা পাবেন সেই টাকা দিতে পারছে না। ব্যাক টু ব্যাক এলসির একই ব্যাংক, দুইটা আলাদা শাখা, এক ব্যাংক টাকা দিতে পারছে না, এটার জন্য ওনার কিছুই করার নেই, ওনার আরেকটা শাখা ওনার কাছ থেকে ইন্টারেস্ট কাটতেছে উনি যে লোন নিয়েছেন। এটি বাস্তবতা, এটি হচ্ছে বাংলাদেশে। এবং উনি ঠিক টাইমে শ্রমিকদের হয়তো বেতন ভাতা দিতে পারে না, তার যে ওয়ার্কিং ক্যাপিটাল, সেই ক্যাপিটাল দিতে পারে না, এবং ওনার যে ইন্টারেস্ট সেটা তো দিন দিন বাড়ে। অনেকে কিন্তু এই যে ক্লাসিফাইড হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়, বা ক্লাসিফাইড হয়ও কেউ কেউ প্রকৃত ব্যবসায়ীরা, এই কারণে। তো এই যে ধরুন আপনার যেভাবে টাকাটা ব্যাংক যদি ঠিক টাইমে এই কমপ্লায়েন্সটা মেনটেন করতে পারতো, তাহলে ওনার বেশি ইন্টারেস্ট দিতে হতো না, ওনার ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ হতো না, শ্রমিকের ডিউ টাইমে বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতো না। আমি একটি ফ্যাক্টরি সম্পর্কে জানি, উনি বললেন যে ওনার কখনোই শ্রমিকদের বেতন দিতে উনি দেরি হয়নি, কিন্তু গত কয়েক মাস ধরে এই সমস্যার কারণে সম্প্রতি এসে উনি টাইমলি বেতন দিতে পারছেন না, উনি পার্ট বাই পার্ট বেতন দিতে হচ্ছে। এই সমস্যা, এই ধরনের সমস্যাগুলো ফেস করছে তারা। আর আপনি আরেকটু বলছিলেন যে স্পিনিং মিলাররা তাদের অলরেডি কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু আমরা এই সুতা আবার ইন্ডিয়া থেকে অনেক সস্তায় পাচ্ছি, তার মধ্যে আবার তাদের ব্যাংকের এই সমস্যা।
অন্যান্য ডিফিকাল্টিস গুলো কি হ্যাঁ, আসলে আপনি জানেন বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে টোটাল খালি ওই যে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের অধীনে মেম্বার আছে 2000-এর কাছাকাছি। এর বাইরে আরও উইভিং মিল, এর বাইরে আরও অনেক আছে। তো সব মিলিয়ে এই সেক্টরে ধরেন 22-23 বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট আছে এবং এটা আপনি জানেন যে বড় ইনভেস্টমেন্টের একটা জায়গা। সেখানে তারা ধরুন বাংলাদেশের স্বাভাবিকভাবে এতদিন ধরে আমরা দেখছি যে একটা ভালো সম্ভাবনা, বাংলাদেশ একসময় পুরোটাই এই যে গার্মেন্টসের, আমাদের গার্মেন্টস এখন 40-50 বিলিয়ন ডলারের যে আমাদের সেক্টর হলো, এক্সপোর্ট হয় প্রতি বছর, সেটি একটা সময় যখন আরও 20 বছর 25 বছর 30 বছর আগে আমাদের গার্মেন্ট যাই রপ্তানি করতো তার অলমোস্ট পুরোটাই আমদানি নির্ভর ছিল। ধীরে ধীরে কিন্তু স্থানীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে, এখানে বড় বড় ইনভেস্টমেন্ট এসেছে, অর্থাৎ চাহিদাটা দিনে দিনে বেড়েছে। এখন যেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। আমাদের কাঁচামাল, গার্মেন্টসের মূল যে কাঁচামাল ইয়ার্ন এবং ফ্যাব্রিক, তো ইয়ার্নটা মোস্টলি আমাদের ইন্ডিয়া থেকে আমদানি হয়, ফ্যাব্রিকের বেশিরভাগ চায়না থেকে আমদানি হয়, যতটুকুই আমদানি হতো। গত 2 বছর ধরে এই আমদানিটা বেড়েছে লোকালদের থেকে কেনার চাইতে। এর কারণ হচ্ছে ইন্ডিয়া বেশ কিছু স্কিমের আওতায় ইন্ডিয়ান যে ইনভেস্টর আছে টেক্সটাইল সেক্টরে তাদেরকে সুবিধা দিচ্ছে এবং ফলে তারা, আমরা যেটা শুনছি বাংলাদেশের টেক্সটাইল মিল মালিকরা বলছেন যে প্রতি কেজিতে প্রায় তারা 25 থেকে 30 সেন্টের মতো একটা এই সব সম্মিলিতভাবে যা সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে, সুবিধা পাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ কি করছে, এই যে কিছু কিছু সুবিধা যেটা ছিল সেটি উইথড্র করে নিচ্ছে। এর একটা কারণ হচ্ছে আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, অথবা সরকার নানান ধরনের চাপে আছে এই সুবিধা কমানোর ফলে এই যে ক্যাশ ইনসেন্টিভ কমিয়ে দেওয়া, অথবা কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স সুবিধা ছিল সেটি কাট করা। তো একদিকে বাংলাদেশের সুবিধাটা প্রত্যাহার হচ্ছে, কমছে গ্র্যাজুয়ালি, অন্যদিকে ইন্ডিয়ান গভর্নমেন্টের সুবিধা নিয়ে হাজির হচ্ছে। ফলে তারা যেটা করছে, তারা যে ওই যে 25 থেকে 30 সেন্টের মতো এক্সট্রা সুবিধা পাচ্ছে, তারা ওই পরিমাণ ছাড় দিয়ে বাংলাদেশে এক্সপোর্ট করতে পারছে। তো বাংলাদেশের যারা টেক্সটাইল মিল মালিক তাদের কথা হচ্ছে যে ইন্ডিয়া এটা ডাম্পিং প্রাইসে বাংলাদেশে ইন্ডিয়ান স্পিনিং মিল মালিকরা সেল করছেন, যদিও তারা আমাদেরকে এটার কোনো ওরকম প্রমাণ দেননি, তাদের বক্তব্য অনুযায়ী আমরা বলতে পারি। এই কারণে দেখা যাচ্ছে আমরা যেটা আমাদের গার্মেন্ট মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা ইন্ডিয়া থেকে তুলনামূলক আমদানি করলে তুলনামূলক কম দামে আমদানি করতে পারেন, তাদের জন্য এটা পোষায়। তো ফলে এখন কেউ যদি ইভেন আপনার পার কেজিতে যদি 1 সেন্টও সুবিধা পায়, উনি কেন লোকালটা কিনবে ইম্পোর্ট রেখে? সেটাই হচ্ছে, আমাদের ইম্পোর্টটা বাড়ছে, যার কারণে আমাদের লোকাল যেই মিলগুলা এগুলো এক ধরনের প্রেশারে পড়ে গেছে। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিভাবে একই সাথে আমাদের ডোমেস্টিক মার্কেটে তাদের ব্যবসার কীরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আবার পাশাপাশি ব্যাংকিং সেক্টরের সমস্যার কারণেও তারা অনেক ব্যবসা লস করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।